তাহলে আজকে নিজে গড়ি থেকে বীজগণিত শুরু করব। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। ও আচ্ছা, 13 রুট 6 রুট 8 এগুলো ছিল না, তাহলে ভালোই হলো, ওগুলো করে দিই, তারপরে নিজে করে শুরু করবো। আগে বীজগণিতটা না, আগে ওই বর্গমূলটা সেরে নি। হ্যাঁ আচ্ছা, এখানে 13 আর 14 গুলো বাকি ছিল। দেখো 13তে কি বলেছে, 13 ঠিক আছে, যারা যারা করে এনেছো প্রথম থেকে মেলাবা, আর যারা করে আনতে পারোনি তারা প্রথম থেকেই টুকবা। দেখো 13 বলেছে √6 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করতে হবে। √6, তাহলে √6 মানে কি 6 কে আমাকে বর্গমূল করতে হবে। তাহলে 6 মানে 2 দুগুণে 4 নেব, তাহলে 2 হলো। এবার হচ্ছে এই 2 এর ডবল 4। এখন দেখছি এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে না, দশমিক বসিয়ে দুটো শূন্য নিয়ে নেব। তাহলে 4 পরে 4 নি, তাহলে কত হবে 176। ঠিক আছে, 10 থেকে 6 গেলে 4, 9 থেকে 7 গেলে 2। আচ্ছা এখন দেখছি তাহলে উপরে আছে 24, দশমিক বাদ দিয়ে ধরবো, তাহলে নিচে 48। এখন দেখছি 24 ছোট, 48 বড়, তাহলে আবার দশমিকের জন্য ফ্রিতে দুটো শূন্য পাবো, আবার 4 নেব। তাহলে 4 হলে 1936। ওকে, আচ্ছা বললে পুরোপুরি বলো, না বললে পুরোপুরি বলো না, মানে মাঝ পথে থাকলে মুশকিল হয়, মাথা খাটাবো না কাটাবো না, মাঝামাঝি করা যাবে না। আচ্ছা তাহলে এখানে 4 হবে, তাই না? হ্যাঁ আচ্ছা, এবার বিষয় 488। আচ্ছা এখানে দেখো দশমিক এর জন্য দুটো শূন্য পাবো, 9 নেবো, কত হবে 44001, কত হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তাই আমরা দশমিকের পরে 3টে ঘর নিয়েছি, ঠিক আছে। যদি আমাদের 1 দশমিক স্থান পর্যন্ত বলতো, তাহলে দশমিকের পরে কটা ঘর নিতাম, দুটো ঘর নিতাম। তাহলে লিখবো কি, অতএব √6 সমান সমান 2.449, তাই না? আচ্ছা অতএব √6 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে বলো তো? 2 দশমিক স্থানে আছে 4, তাহলে তাকাতে হবে 9 দিকে, 2.45। 9 5 থেকে বড়, তাহলে আগের 4 সঙ্গে 1 যোগ হবে, তাহলে 2.45। এটা হচ্ছে উত্তর। আচ্ছা 13 √8, তাহলে 8 কে আমরা বর্গমূল করব। হ্যাঁ বলো, অসুবিধা নেই।
662 62 বলো বলো। 4760 আরে না 1124 হচ্ছে কেন দেখো আগে। 47 আচ্ছা 2 আর 2 এর ডবল কত? আরে হচ্ছে 500 564। দশমিকের জন্য দুটো শূন্য নেব, এবার 8 নেব। কত হচ্ছে? 45184 2416 4 লেখো তারপর 2 আচ্ছা আমাদের কি এইটুকুনি বার করতে হবে না? 2.7 বলেছে, আমরা 3 পর্যন্ত বার করছি, ঠিকই আছে। তাহলে অতএব √8 সমান 2.828। আচ্ছা তাহলে অতএব √8 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? 2.83। হ্যাঁ বলো। ঠিকঠাক করেছো কিনা শুনতে হবে না? ছেলেপিলি শুধু তালে তালে থাকছে যে কিভাবে দাদাকে অপদস্থ করে যায়। কি সব শিখছে ছেলেপেলে। আচ্ছা আমি শিখাচ্ছি কি করে খোঁজে মারতে হয়। আসলে গরমের মধ্যে না কারোর কথা বলতে ভালো লাগে। শুধু ক্লাস না, বাইরের হনুমান গুলো এখন চুপচাপ যায়। হ্যাঁ 2 দিন অন্তর অন্তর আসে, গাছের উপরে শুয়ে থাকে, কেউ সব ওখানে সামনের উপর শুয়ে থাকে। পিছন দিকে যে কোট আছে না, ওই আমার কাছে বললো যে ভাই একটু জল দিতে খাই। এটা না তো গরম না, সায়ন শুয়ে থাকে বলে সায়ন বলে বলবো। বাড়ির সামনে বালতি করে জলটা ছুঁয়ে দেবো। আগে কুকুর টুকুর গুলো দেখলাম টপ থেকে জল খাচ্ছে। তবে জল দিলাম, দেখি কুকুর এসে জল খেয়ে নিল। তার আগে দেখলাম রাস্তায় এরকম করছে দাদা। গরম করে সকাল আর কি করবা? তুমি হও, তুমি একজন কুকুর হওয়ার জন্য রেকর্ড করা বলতে হাইওয়ের পাশে যাওয়া লাগে না। অনেক জানতে হবে মাংস ছিল না শুধু খাওয়া যেতে যায়। ওরা আমার বন্ধু আছে। ওটা ওর মানে বলা জোর খাওয়া হাই করব সবাই। দিদি করব ওকে বলে দিল আটা টাকা দিয়ে আমাদের বলা শুধু আমার গায়ে হাত দিই। যাই হোক ছেলে বুঝলে আমার কি আচ্ছা আগে তো কে আগে তো আমি আমি শুনতে চাইনি। চুপ থাকবা। আর ঈশান তুমি যে স্কেলটা পাঠিয়েছো একজনকে, তো স্কেলটা কার? কার স্কেল? হনুমানটা নিয়ে যাবে কে? দিবি কোন স্কেলটা দাও। আচ্ছা ওটা নিয়ে রাখো, কাজ করবে ওই গোল করে করবে না করতে করতে হবে। ও দাদা এখন কি করবে না আমি শ্বশুর মশাই কিছু করো। যে কাটা তুমি কি সাইকেল ওইদিকে বাইরে কালকে অফিস কালকে ওদের শ্বশুর সিগনেচার লেখা আছে দেখো। দাদা আরো ভালো। শ্বশুরের ভূতকে দিয়ে করাবা। শ্বশুরের ভূত। আচ্ছা 3 নম্বরে আছে √11। 3 তিরিক্ষে 9।
6 6 2 6 3 9 এটাকে বল দিন 7 5 6 আটটা সাথে বলা তো মুখস্থ করে 3 9 3 9 7 5 4 1 4 4 0 কত পর্যন্ত বলেছে? ও আচ্ছা, এখানে 6 6 আর দুটো ভিডিও সৃষ্টি করলে এটা যদি কারো ভুল হয় তখন তো 3 9 7 9 5 3 9 আবার ক্যালকুলেটর সব করে 1 6 4 ক্যালকুলেটর চুপ কর এই নিচে তো লাইন দিয়ে চুপ করে থাক না 6 1 6 1 তোমরা আমাকে সরিটা তাহলে অতএব √11 সমান সমান 3.3166 ডট ডট ডট। অতএব আপনি आंसर চেক করে নিতে পারেন 11 এর দাদা আমরা মাথায় উত্তর লিখছো কি হচ্ছে উত্তর লিখছো দাদা আচ্ছা উত্তর তারপরে আলাদা করে লিখবা যদি যা, ঠিক আছে। লিখলাম মাথায় থেকে ফেলি আগে নিজে লিখছো আসন্ন মান হবে। আচ্ছা বলো, 3 দশমিক স্থানে আছে কত? 6, তাহলে তাকাতে হবে তার পরেরটা 3.317। আচ্ছা এখানে আইভি একটা 12। ওটাই তো বলছি, √12। আরে ও বলছে আমাদের সাথে সিলেবাস নিয়ে কি আবার চিন্তা হচ্ছে নাকি খুব? আসলে আমি মাথা কাজে লাগাচ্ছি না, তুমি বলছো লিখে দিচ্ছি পরিষ্কার। কিছুই না, পরীক্ষা হলে পাশের বন্ধুকে প্রথম 4-5টা উত্তর জাস্ট বলে দেবা, তারপরে দেখো মাথার কাজ করছে না। শুনে শুনে বা দেখে দেখে লিখলে না মাথা কাজ করে না। আরে দাদা মাছ আছে সে দিতে হবে এত বড় বলতে বলছে তুই মাছ আর কাজ করবে না রংটাই করতে হবে না মাছ আছে আরে না দাদা ছাত্র থেকে মুখস্থ করে দিতে 686 কিন্তু যার মাথায় থাকবে সেই বল 116 28400 28400 27696 ওখানে না আমি নিজেকে বললাম তো হনুমান পাশেটাকে বলবে। ও স্যার তার নম্বর অঙ্ক চলছে নাকি ও স্যার তার নম্বর অঙ্ক চলছে এবার নিচে হবে 27696 ওখানে হবে 70400 7 7 লিখুন 7 এবার ওই পাশে দুটো যোগ 69281 এবার হবে 69281 নিচে 1119 হোক না ভুলই হোক, তা হোক তো। ও ওখানে তো 3 দশমিক পর্যন্ত বলেছে। ও আচ্ছা, উপরে তো লেখাই হয়নি না। তাহলেও হতো, এটাও একটা বড় বিষয় না, দেখে দেখে করতো। আচ্ছা তাহলে কি লিখবো? অতএব √12 সমান 3.4644। অতএব √12 এর প্রশ্নগুলো করে আনছো না করে আনোনি? ও আচ্ছা, স্থান পর্যন্ত। এখন যদি দ্বীপ এই অঙ্কগুলো যদি ক্যালকুলেটরে করে আনে তাহলে পরীক্ষার সময় ও কিন্তু পারবে না। আচ্ছা 3 দশমিক স্থানে আছে 4, তাহলে তাকাতে হবে 4 দশমিকের দিকে। 4 আছে 5-এর থেকে ছোট, তাহলে 1 যোগ হবে না, তাই 3.464। কে বললো?
আসে তো ওই ক্যাসিও ক্যালকুলেটর আচ্ছা আসে না আসে আচ্ছা সহিষ্ণু কি বলছো শুনে নি বলো 3.31 আমরা মাছি আছি মনে আছে আমি বলেছি আছে হ্যাঁ ওই ক্যালকুলেটর আসে আসে না আসে না কিছুই আসে না ফালতু এক্সপার্ট ক্যালকুলেটর হ্যাঁ ওই ক্যালকুলেটর আচ্ছা হয়ে গেছে টোকা তাহলে এই হচ্ছে আমাদের 13 গুলো হলো এখন যারা যারা ভাবছে দাদা তো বোঝালো না এই অঙ্কগুলো তো বোঝানোর বেশি কিছু নাই অনেক বোঝানো হয়েছে অনেক বর্গমূল হয়েছে ভাগ পদ্ধতিতে সেম প্রসেস এগুলো হচ্ছে আচ্ছা মুছে ফেললাম এ বলতে বলে দিচ্ছি 14 14 করতে হবে না তাহলে আচ্ছা 14 নম্বর কোশ্চেনে বলেছে রুট 15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি এই আসন্ন মানে বর্গ করি ও এই বর্গ 15 চেয়ে কত কম বা বেশি হিসাব করে লিখি ঠিক আছে তাহলে রুট ওভার 15 মানে কি 15 কে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে 3 তিরিক্ষে 9 4 4 16 তাহলে 3 তিরিক্ষে 9 তাহলে পড়ে থাকলো কত 6 3 এর ডবল 6 মিলে তো গেলই তাহলে 8 নেবো তাহলে হচ্ছে কত নেবো সহিষ্ণু 10 নেবো তারপরে 8 নেবো 600 দশমিক নেবো না 8 নেবো 10 নে শুনে নেবো ও আচ্ছা তাই বলো হ্যাঁ দশমিক নিয়ে শূন্য নেব 8 হয় 8 হবে 8 হবে 5 কত 6 7 এমন এমন কথা বলে না তারপরে বলো আগে 7 টা লিখলে হতো 5 3 6 4 5 3 6 4 5 3 6 4 আর 9 হবে না 9 হবে তুমি রাত করে দেখো 9 ওর ওটা কার খাতা তো এখান থেকে টোকন ওকে দিয়ে দাও ওটা তুমি কি কথা ওজনে বলছি তুমি একা একা করো আমি ওটাই ভেবেছি যে 7 7 তো 49 এ তো 9 হওয়ার কথা 4 বললো সেভেন দেখবো 7702 তারপরে জিরো কি করে এলো ডবল করে দাও শূন্য থাকলে তাহলে পুরো মোটা অঙ্কটা না না দাদা কোথা থেকে করে নিতে হবে 7 7 4 10 9 4 8 দুগুণে 16 আর 4 20 শূন্য আর থাকলো 2 3 দুগুণে 6 আর 2 8 হনুমান কোন জঙ্গল থেকে অঙ্ক করেছে আচ্ছা এরপরে বলো তুমি অঙ্ক ভুল করেছো আচ্ছা কোথায় ভুল হলো গো বলো কোথায় ভুল হয়েছে বলো কোথায় ভুল হয়েছে বলবো তো ঠিক করে নি বলো ওদের ভুল হয়েছে ওর পরে করে আনিনি ওই জন্য চুপ আছে ডবল করলে এরকম হয়ে যেত এরপরে বলে আর করতে পারি ওরে এই তো হ্যাঁ এটাই তো হবে তারপরে বসা এটা কি 1 5 4 8 4 বসা পরে আবার করে দিলে ডবল করলে কাজ হচ্ছে কি করে তখন এটা হচ্ছে না না তুই যদি কোন করে দেখো তোমার অঙ্কগুলো ভুল আছে ও আচ্ছা 7 7 4 হচ্ছে না না আমি বললাম না তুমি অঙ্ক ভুল করেছি আচ্ছা এরপরে বলো তো বলবো তো ওখানে ভুল হয়েছে হ্যাঁ 1 5 4 8 4 না না এখানে নেবো কত ওখানে 7 হবে 2 হবে ভুল হবে 1 5 4 8 হবে অঙ্ক দিকেই বুঝতে না সহিষ্ণু ডায়লগ দিচ্ছে তো আজকাল বেশ ভালোই 1 5 4 8 4 তুমি আবার সিনেমা দেখছো নাকি আচ্ছা দশমিকের পরে কত করে বলেছে 2 দশমিক আর দরকার নেই বলো
3.827 আছে। মা বিয়োগ ওখানে করতে দুই খারাপ নেই। কস হবে তো দুই নেই। 9 10 3.87 আছে। কি হলো ভুল কোথায়? আমাদের অঙ্কে ভুল হয়নি, তুই এখনো বুঝতে পারোনি তাহলে বিষয়টা। অঙ্ক ঠিকই আছে। হ্যাঁ এখন দুই থাকবে না, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে দুই কি করে থাকে? কোশ্চেনই বড় নেই, উত্তর দেখছো। আচ্ছা বিয়োগ 10 থেকে 4 গেলে 6, ঠিক আছে দাদা ঠিক আছে 1, ঠিক আছে দাদা। তাহলে ঠিক আছে ওকে। তাহলে কি লিখবো? অতএব রুট ওভার 15 সমান সমান 3.872 ডট ডট ডট। অতএব রুট ওভার 15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে। তাহলে 2 দশমিক স্থানে আছে 7, 1496 তাহলে 2 দেখতে হতে হবে, তাহলে হচ্ছে কি 3.87। এবার এটা বর্গ করতে হবে। এটার করতে Yes. হবে 1494 আচ্ছা এবার বলছি কি আসন্ন মান বার করার পরে আসন্ন মানের বর্গ করি, তাহলে কি লিখবো? অতএব আসন্ন মানের বর্গ .87 তার হোল স্কোয়ার। তাহলে 3 8 7 কে 7 দিয়ে করলে 7 7 14। বর্গ তো হ্যাঁ 7 7 8 56 আর 4 60 শূন্য হয় থাকলো 6, 21 আর 6 27, 7 8 56 6 হয় থাকলো 5, 7 8 7 8 56 6 5 থাকলো, 8 8 64 আর 5 69 হয় থাকলো 6, 3 8 24, তাহলে 30, 3 7 21 1 হয় থাকলো 2, 3 8 24 25 26 6 হয় থাকলো 2, 3 3 9 10 11, 9 6 7 9 4 1 দেখো 1 4 9 7 6 9 মিলেছে। ঠিক আছে হ্যাঁ বলো 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 কি জিনিস? মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে পাগলের মতো বকছো কেন? আচ্ছা একটা জিনিস দেখো তো, দশমিকের পরে কটা ঘর আছে? দুটো। তাহলে স্কোয়ার করার পরে কটা হবে? কটা হবে? 4টে। হ্যাঁ তাহলে 1টা 2টো 3টে 4টে, তাহলে 9 আর 4-এর মাঝখানে হবে দশমিকটা। এবার কোশ্চেনের দিকে দেখো, বলছি কি এই বর্গ 15-এর চেয়ে কত কম বা বেশি? তাহলে বলো এখানে আছে 14.9769, তাহলে এটা 15 থেকে ছোট না বড়? ছোট। তাহলে আমাদের আবার 15 থেকে এটা বিয়োগ করে দেখতে হবে যে সেটা কত ছোট। অঙ্কের স্টেপ অনেক কটা দিয়েছে। এই অঙ্গরা পরীক্ষা দিলে দিতে পারে এত সরল হতে মরি যাবে সংখ্যা দিয়ে চলে দিতে পারে মরবি না লিখবো তাহলে অতএব সংখ্যাটি 15 এর থেকে 15 মাইনাস 14.9769 কম। তাহলে এখানে হচ্ছে 1 3 2 0 0.0231 কম। আচ্ছা যারা বিয়োগ বুঝতে পারলেন এভাবে করো, দেখো 15 মানে আমরা লিখতে পারি এইভাবে 15.0, আর ওখানে 14.9769 আছে, দশমিকের তলায় দশমিক বসাও, 14-র জায়গায় 14, 9 7 6 9। এখন যে সংখ্যাগুলোর উপরে ফাঁকা আছে সেগুলো আমরা শূন্য বসিয়ে নেব। দেখো তাহলে 10 থেকে 9 গেলে 1। হ্যাঁ বলো। 15 তো দশমিকই ছিল হ্যাঁ 15-তে দশমিক ছিল না মানে কি, সব সংখ্যাতেই দশমিক থাকে। এখন যখন দশমিকটা এরপর মানে দশমিকের পরে কোনো সংখ্যা থাকে না তখন আমরা দশমিক বসাই না। যেমন তোমার স্কুলের রোল নাম্বার কত? 44। 44 কি দশমিক নেই? আছে। 44 মানে হচ্ছে 44.0। এখন দশমিকের পরে শুধু শূন্য আছে, আর আমরা জানি দশমিকের পরে শুধুমাত্র শূন্যের কোনো দাম নেই, ওই জন্য এখানে দশমিকটা বসানো হয় না, তাই 44ই বলা হয়। সব সংখ্যার আগে প্লাস হ্যাঁ সব সংখ্যার বাঁদিকে প্লাস থাকে বা
হ্যাঁ প্লাসই থাকে, তাই সেক্ষেত্রে সেটা আমরা দেখতে পাই না, তাই না? তাহলে এরপরে উত্তরটা লিখে নেব। ভাগ এরকম ভাবে করে ধরো, বিয়োগ চিহ্ন দেবো না এক জায়গাতে, তাই না? আমি তো দিয়েছি বিয়োগ করতে, তো বিয়োগ চিহ্ন দেবো না? জানি ভাগ করলে বিয়োগ করতে হয়। বলো লাস্ট উত্তর লিখছো দাদা, কি হয়েছে? সব বাচ্চাদের কোনো এই যে ঈশান অঙ্কটা দেওয়া হয়েছে, আমি ক্যামেরাটা তাহলে কি সবার টোকা হলো? ঈশান ঢুকেছো? এই ঈশান টুকি ঈশান বসে ঢুকে তো ওটাই সমস্যা গো। তাহলে দ্বীপ কি ঢুকলে কি বুঝতে পারলে? এটাই বুঝতে পারলে যে অঙ্কগুলো একটু বড় বড়, আর বোঝার মধ্যে সবই সেম। অঙ্কগুলো ক্যালকুলেটর করতে হাত দিয়ে ক্যাশ দিতে পারবে। যতদিন মিজুরি চলবে ততদিন সূর্য করতে হবে। এটা একক না তো, কত কম। হ্যাঁ তবে এপ্রিল মাস শেষে 2 মাস পরীক্ষা সেপ্টেম্বরে না আগস্টে, ভোট ক্লিয়ার হয়ে যাবে। গরমের ছুটি হচ্ছে, বাবাকে দিয়ে ফোন করার জন্য আমাদের গরমের ছুটি হলে ফোন করো। এক্সট্রা ক্লাস হচ্ছে আমাদের ছাদে 12টা থেকে 4টে পর্যন্ত। সবাই খালি গায়ে সরষের তেল নিয়ে চলে আসবে। তোমাদের সান বাদ হবে, সান বাদ উল্টো কুমিরের মতো করে শুয়ে পড়বো। ছাদটা গরম না, তলায় ভাজা 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 হবে, আর উপরে সূর্যের তাপে ঢুকালো। তুমি আমাদের নিয়ে প্ল্যান করো, আমাদের লাঞ্চ বানিয়ে খাও। ওটা যদি তোমরা এক্সট্রা ক্লাস আমার খালি গায়ে আসতে হবে। আরে এই পাশে দুটো দাদা মেরে টাঙিয়ে মারবি কি করে গায়ে, দাদা কি করে গায়ে, দাদা কেটে মেরে আরে না দাদা সিটে মারবে, এটা রেজাল্ট চাওবে না, সেই রেজাল্ট থেকে রেজাল্ট পাবে দোকাই পারে সিনিগুলো দিকে খাওয়া একটা করে না কিছু দেখে দেখে টোকে এখনই তো দেখা সেই দিদি মুড়ি ওই জন্য ভাগিবাজ হয়েছে। ওরে এটা আগলা ওরা এটা ইউলে তো এই করে জব পেশেন্ট প্রত্যেকদিন ওই ফ্যানটাতেও কে আবার ওরকম দাগিয়ে দিয়েছে। তোমাদের সব গুণধর ছেলে পেলে না, ওরা মাথা পেলে কি করে মানে সংখ্যাগুলো লিখলে সব আর নয় কিন্তু উল্টা দেখাচ্ছে, যখন ইউ লিখবা তখন উল্টাবে না। চুলের উপর আর চুলের উপর দাঁড়িয়ে করেছে। ভালো হয়েছে একটু
একদম প্রয়োজন প্রত্যেক দিন 152 পাতা বার করো, নিচে করি 12.1। সবাই হচ্ছে তোমাদের সূত্রের খাতার প্রথম যে সূত্রগুলো লেখানো হয়েছে না, প্রথম যে সূত্রটা a + b হোল স্কয়ার, ওই সূত্রটা ভালো করে সবাই শিখতে না, প্রথম সূত্রটা খুব ভালো
যদি গল্প শেষ হয় তাহলে অঙ্ক শুরু করি। দেখো দেখো নিজে করি 12.1 এর কোশ্চেনে বলা আছে যে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে a ও b এর জায়গায় কি কি নিলাম লিখি ও বর্গ নির্ণয় করি। কোশ্চেনে বলেছে যে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে a ও b এর জায়গায় কি কি নিলাম সেটা হিসাব দেখি এবং বর্গ নির্ণয় করি। হোল মানে গোটা তুমি জানো না, তাহলে ইংরেজি অর্থ একটা। হ্যাঁ বলো। এখানে একটা সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যাবে তাই দেওয়া নেই। না না ওই সূত্রটা 3 রকমের হতে পারে, এটা এক রকম আর দুটো রকম তোমাদের আমি এখানে দেওয়া নেই, এই অঙ্কটা লাগবে না। ওখানে একবারে লিখিয়ে দিয়েছি ওগুলো, যাতে যখন অন্যান্য অঙ্ক করবো তখন আমরা অ্যাপ্লাই করতে পারি। একই সূত্র আলাদা আলাদা জায়গায় থাকলেও খুব অসুবিধা হবে। দেখো এখানে কোশ্চেনে বলেছে বর্গ নির্ণয় করতে। মাথা নিচু কর। বেটা ওকে ওকে ওটা কি হচ্ছিল, কি করছিল ওকে? লাঠি ধরা? না ঝামেলা করছিল কেন? যদি ঝামেলা হয়েছে না বেটা। আচ্ছা আচ্ছা এখানে তাহলে প্রত্যেকটা সংখ্যার বর্গ নির্ণয় করতে বলেছে, তাহলে এক একটা দেখো আয়ের কোশ্চেনটা বলেছে x প্লাস 3, তাহলে লিখবো কি x প্লাস 3 এর বর্গ নির্ণয় করি। তার মানে কি লিখবো x প্লাস 3 তার বর্গ মানে কি লিখবো তার হোল স্কোয়ার হয়ে গেল। এখন দেখো x প্লাস 3 তার হোল স্কোয়ার, তাহলে এটা আমরা অবশ্যই সূত্র অ্যাপ্লাই করে লিখবো। দেখো x প্লাস 3 তার হোল স্কোয়ার না, আমরা কি জানি a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র জানি কি জানি না? জানি, তাই তো? তাহলে এখানে এই দুটোর সঙ্গে মানে একদম খুব মেলাবো। এখানে x এর জায়গায় এখানে কি আছে, এখানে 3 এর জায়গায় এখানে কি আছে b আছে, ঠিক না? তাহলে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র কি ছিল? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়েছে। তার মানে আমরা বল ওগুলোর করতে হবে না, যেগুলো অন্যান্য জায়গায় লাগবে যখন করাবো তখন। এ যে শুরু হচ্ছে এখন, ঠিক আছে? অঙ্ক করতে গিয়ে ওরা আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা তাহলে এখন বিষয়টা হচ্ছে যে তাহলে এখানে আমি কি লিখবো, সূত্রে a সমান সমান x আর b সমান সমান 3 ধরে, ঠিক আছে? সাইডে দাগ দিয়ে লিখবা, বলো দেখ আগে করে নি।
আর তাহলে সূত্রে এর জায়গায় এক্স আছে, বি এর জায়গায় 3 আছে না, এবার আমি সূত্র অ্যাপ্লাই করছি। এ স্কোয়ার তাহলে এর জায়গায় আছে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2। আচ্ছা দুইটা কিন্তু সূত্রের জন্যই আছে, হয়েছে। এ বি তাহলে এর জায়গায় কত লিখবো, এক্স ডট, বি এর জায়গায় কি লিখবো 3 প্লাস বি স্কোয়ার, তাহলে বি এর জায়গায় 3 তার স্কোয়ার, এক্স না লিখে তিন লিখতে হবে। বি এর জায়গায়, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা এটা এক্স হবে, হ্যাঁ এর জায়গায় এক্স লিখবো, বি এর জায়গায় 3 লিখবো প্লাস বি স্কোয়ার, বি এর জায়গায় কত লিখবো 3 তার স্কোয়ার, ডট মানে গুণ, ডট মানে গুণ, না না দিলেও চলবে, এটাকে ব্র্যাকেটের মধ্যে না দিলেও চলবে। হ্যাঁ হ্যাঁ বলো, ডট না দিলে হবে না, ডট দিতে হবে। ধরো না কেমন বল, ধরো এরকম হতে পারে, ধরো 2ab এরকম তো এরকম হলো 2a মানে 3 b মানে 4, এখন তো 234 হয়ে গেল। তো যদি ডট দাও তাহলে বোঝা যাবে কি হ্যাঁ 2 গুণ 3 গুণ 4 আছে, বোঝা গেল। আচ্ছা তাহলে এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 এক্স প্লাস 3 স্কোয়ার মানে 9, তার মানে এক্স প্লাস 3 এর বর্গ করলে পাবো এটা। হ্যাঁ বলো, তুমি বলে এক্স স্কয়ারের ব্র্যাকেট দেবে, তাহলে 3 স্কয়ার ব্র্যাকেট দেবে। 3 স্কোয়ার ব্র্যাকেট না দিলেও চলবে। হ্যাঁ একটা সংখ্যার ক্ষেত্রে ব্র্যাকেট না দিলেও চলবে। হ্যাঁ এটা করলেই হবে, এটা করলেই হবে, মানে করতে এইভাবেই হবে, ওই যাতে ওই এবি জনগণ বুঝতে পারে ওই জন্য দেখাচ্ছি। ধরো আবার কেমন হয় পরীক্ষায় এরকম না না পরীক্ষা কিছু করতে হবে না। সত্যি বলে রাফেন বলবো পরীক্ষার সময় বাচ্চাদের মতো করবো না তো, এই জন্য পরীক্ষার সময় হচ্ছে ওই এ সমান সমান এক্স, বি সমান সমান 3 এগুলো ধরাধরির প্রয়োজন নেই। এখন যেহেতু প্রথম অঙ্ক করছো তাই এগুলো ধরে নিয়ে আমরা করলাম। আচ্ছা এরপরে কি করব পরীক্ষার সময় এইগুলো লিখবা না, শুধু এইটা করবো। একবার ডাইরেক্ট হ্যাঁ এক্স প্লাস 3 এর নির্ণয় বর্গ এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9। আচ্ছা একের পরে চলে আসবো, দেখো দুইটা সেম আছে, 3 এর অঙ্কটা আছে বিয়োগ, 3 এর অঙ্কটা কি আছে বিয়োগ। দাদা ওটা লিখে তো ওটা ভুল লিখেছো তুমি x 3 লিখেছো ব্র্যাকেট স্কয়ার দাও একের অঙ্কটা এত এর বর্গ x 3 উত্তরে ওই যে না দিলেও চলবে, যোগ করে নি স্কয়ার কত দাও ওই জন্য তো আচ্ছা বর্গ যদি এখানেই দিয়ে দিই তাহলে এখানে তো তার বর্গের উপরে বর্গ করতে হবে। এক্স প্লাস 3 এর বর্গ মানে কি এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার, বুঝতে পারলাম। 3 করবো 3। আচ্ছা এবার 3 এর অঙ্কটা দেখো, হ্যাঁ আচ্ছা 3 এর অঙ্কটা দেখো, বলেছে 6 মাইনাস এক্স এর বর্গ, তাহলে 6 মাইনাস এক্স এর বর্গ কত হবে 6 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা এখন একটা জিনিস যদি খেয়াল করে দেখো, দেখো আগের অঙ্কটাই ছিল কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, দুয়েরটা একের মতো একদম বাড়িতে করে নেব। তাহলে এখানে কার সূত্র অ্যাপ্লাই করতে হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কারণ ভেতরে মাইনাস আছে তাই না, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি ইয়েস হয়ে গেল। তাহলে বলো তো মিষ্টি, এখানে a মাইনাস বি তার হোল স্কোয়ার বুঝতে পারছো, এখানে 6 মাইনাস এক্স তার হোল স্কোয়ার বুঝতে পারছো, এখানে 6 আছে, এখানে 6 জায়গায় কত আছে a আছে, তার মানে কি সূত্রে a সমান সমান 6 তাই তো, আর b সমান সমান x। এবার সূত্র অ্যাপ্লাই করতে হবে, প্রথমে কি হবে a স্কোয়ার, a স্কোয়ার মানে 6 স্কোয়ার মাইনাস সূত্রের জন্য 2, a মানে 6, b মানে x, তারপরে প্লাস b স্কোয়ার মানে x এর স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার মানে 36 মাইনাস 6 দুগুণে 12x প্লাস x স্কোয়ার।
এখন কিছু জনগণ থাকবে তোমাদের মধ্যেই যারা হচ্ছে কি ওই যখন এই যোগ বিয়োগ গুণ ভাগ শেখাচ্ছিলাম তখন করেনি, তাদের এগুলো সমস্যা হতে পারে। আচ্ছা এরপরে উত্তরটা লিখে নেব। হ্যাঁ রাফিওটা কি হয়েছে তো ঘটনা ধরি লিখেছে ধরাধরি কোথাও লিখিনি আমি। ধরি ও যে ধরে ধর একার মানে ধরে ধরে হয়েছে। আচ্ছা এবার চলে আসবো 5-এর অঙ্কটা। 4-এর অঙ্কটা দেখো একই রকম আছে না, তাহলে 5-এরটা ভি। একই অঙ্ক এত বড় পাচ্ছ ভি এর প্রশ্নতে বলেছে এম এন প্লাস এল স্কোয়ার। দেখো বলেছে কি এম এন প্লাস এল স্কোয়ার এর বর্গ নির্ণয় করে, তাহলে আমরা কি লিখবো এর বর্গ। হ্যাঁ কোন সূত্র না সূত্র চলে আসবে দেখো। তাহলে এর বর্গ মানে কি, যেটা লেখা আছে এম এন প্লাস এল স্কোয়ার তার ব্র্যাকেট বন্ধ করে তার মাথায় হোল স্কোয়ার হয়ে গেছে। ইয়েস, এবার এই অঙ্কটা বোঝার জন্য খাতায় লেখা বন্ধ করে দেখতে হবে। দেখো প্রথমে একটা পদ আছে, মাঝখানে প্লাস আছে, তারপরে একটা পদ আছে তার হোল স্কোয়ার, তারপর প্রথমটা এ প্লাস পরেরটা বি তারপরে হোল স্কোয়ার। বি স্কয়ার হবে না ও আচ্ছা তোমাদের বইতে না একটু ঠিক করে নিও, এই ভি এর অঙ্কটা দেখো এম এন প্লাস 1-এর স্কোয়ার লেখা আছে না, ওটা 1 না এল, ওটা এল হবে। বইতে একটু ঘষে মেজে ঠিক করে নাও, ঠিক করে নাও, আমার বইতে ঠিক করা আছে। 1-এর স্কোয়ারটাকে একটু এল স্কোয়ার করে নাও। না 1 করলে হয়, 1-এর স্কোয়ার তো একই হয়, উত্তর মিলবে না আর কি বইয়ের সঙ্গে, এই হচ্ছে কথা। আচ্ছা তাহলে একটা জিনিস দেখো তো, এখানে কটা পদ আছে, প্রথমে একটা পদ তারপরে প্লাস তারপরে আরেকটা পদ তার হোল স্কোয়ার। তাহলে এটা এমন সূত্র আমরা কোথায় দেখেছি, প্রথম সূত্রটা এ প্লাস বি তার হোল স্কোয়ার। বি স্কয়ার হবে না না না, বলছি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে প্রথম পদ তারপরে প্লাস দ্বিতীয় পদ তার হোল স্কোয়ার। তাহলে এখন এ প্লাস বি তার হোল স্কোয়ারের সঙ্গে মিলছে, তাহলে সূত্র কি এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার। দেখো তো এইটার সঙ্গে যদি আমি এইটা মেলাই, তাহলে এখানে এম এনটা এখানে কার জায়গায় আছে, তার মানে কি এ সমান সমান এম এন কমা, আর এল স্কোয়ারটা কার জায়গায় আছে, তার মানে বি সমান সমান এল স্কোয়ার। বি স্কয়ার হবে না মানে ওই পুরো গোটাতে মানে বি হয়ে গেছে। আচ্ছা তাহলে এখন আমি তাহলে সূত্র অ্যাপ্লাই করব। প্রথমে তাহলে কি হবে এ স্কোয়ার, এ মানে কি এম এন, তাহলে এম এন তার হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 এ মানে কত এম এন, বি মানে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বি মানে ছিল এল স্কোয়ার, তাহলে তার হবে হোল স্কোয়ার। এই জায়গাটাতে সব থেকে বেশি ভুল হয়, কারণ তোমাদের মাথার মধ্যে এটাই কাজ করবে যে বি মানে আমি স্কোয়ার তো একবার করে দিচ্ছি আরেকবার করবো কেন, আসলে বি মানে ছিল এল স্কোয়ার ছিল, বি মানে এল স্কোয়ার ছিল, তাহলে পুরোটা নিয়ে তার হোল স্কোয়ার করতে হবে। মাথা কম খাটাবা, যে সংখ্যাটা দেওয়া আছে তার স্কোয়ার, যদি এখানে এল স্কোয়ার থাকে তাহলে এল স্কোয়ার তার স্কোয়ার হয়ে গেছে। আচ্ছা তাহলে এখন এম এন, এখন এম এন তার হোল স্কোয়ার আছে, তার মানে কি এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার হবে, তাই না, প্লাস 2 m n l স্কোয়ার, তার মানে কি 2 m n l স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার স্কোয়ার মানে কত, l টু দি পাওয়ার 4। আমি কি জটিল বলেছি, আমি কোথায় বললাম যে অঙ্কগুলো জটিল, খুবই সহজই তো। তাহলে কি ভি এর অঙ্কটা বোঝা গেল একটু একটু। আজকে যারা যারা আড্ডা মারছো না, পরের দিন মনে রেখো তোমাদের জন্য না আমি দাঁড়াতে পারবো না, ঠিক আছে, আমি ধরবো আর অঙ্কগুলো করব, ঠিক আছে, কারণ প্রথম পরীক্ষাতে আমি খুব দেখেছি যারা পড়াশোনা করে তারা প্রতিদিনই করে, আর যারা করে না তারা কোথাও করে না, কোনোদিন করে না। সুতরাং যারা করবে না তাদের জন্য আমি দাঁড়াবো না। দাও। তার জন্য দাঁড়াতে হতে পারে মাঝে মাঝে। করলেই
হ্যাঁ 5-এর অঙ্কটা ঠিক আছে। উত্তর মেলো। কে গো? তুমি বাবু কার পা ব্যথা হয়ে গেছে? তো তোমার পা ব্যথা হয়েছে, তুই পা মেলবা তাই বলে? আর বাকি লোহা দিয়ে তৈরি, ওদের পা ব্যথা হয় না। বাবু বসো, বাড়ি থেকে বসা অভ্যাস করবা। হেলান দিয়ে বসতে দিয়েছি, আরো লাগবে। বাবু হয়ে বসো, পা ছড়িয়ে বসো, শুবো, ঘুমাবো। কি হয়েছে? কোথায় গো? 3-এর অঙ্কটাই বলো। সূত্রের ওই হলো, পরের অঙ্কটা তোকে লিখিনি। মানে যত অঙ্কগুলো যাবে তত কমে যাবে লেখা লিখি, তুমি বুঝে গেলেই কমে যাবে, ঠিক আছে? আসলে ওগুলো লিখতে হবে না, তোমাকে বুঝে নিতে হবে এমনি এমনি। ওগুলো এক্সট্রা, ওগুলো বোঝার জন্য এক্সট্রা লিখতে হয়, ওটা বোঝানোর জন্য লিখতে হয়। হ্যাঁ, তাহলে রিম্পি কি বুঝলে? যেটা যে কি বুঝলে বলো? ও সূত্র মুখস্থ করলে ইজি। এখন যারা সূত্র পড়বে না তাদের জন্য আমি কি করব বলো? কিছুই না। দেখো এখন তো তোমরা 7-এ পড়ছো, 8-এ উঠবা। যারা যারা 8-এ এখানে থাকবা তারা দেখতে পাবে যে সকল নতুন জনগণ আসছেন তারা ক্লাস 7-এ স্কোয়ারের সূত্র পড়েনি, 8-এ কিউবের সূত্র আছে, কিছুই পাচ্ছেন না, শেষ। তাদের জন্য হয় কি বীজগণিতের অধ্যায়টা পুরোটা ওদের বাদ দিয়ে দেওয়া হয়, কারণ ওরা বীজগণিত পুরো বন্ধ। না না, বীজগণিতের ওদের তো মানে অঙ্ক পার্টে, ক্লাস 8-এর অঙ্ক পার্টে পার্টে আছে, তো বীজগণিতের জন্য 4 মার্ক থাকে। তা বলি কি 4 মার্ক করতে হবে না, পুরো বাদ। মানে তুই উদ্ধারই করতে পারবে না, সে মানসিকতাই নেই। তো এই জন্য ক্লাস 7টা বীজগণিতের খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু করার নেই তো, সব খেতে গেলে কিছুই পারবে না খেতে। আচ্ছা এবার ভি এর পরে আছে, আচ্ছা ভি ডবল আই তো তোমরা পারবা, ভি আইও পারবা, ভি ট্রিপল আই পারবা। ভি আই পারবো না কেন? আই এক্স এর অঙ্কটা করাই। আই এক্স, দেখো আই এক্স এর অঙ্কটা বলেছে যে 5/k প্লাস 3 এর বর্গ। হ্যাঁ মাঝেগুলো বাড়ির কাজ, যেগুলো হচ্ছে না সেগুলো বাড়ির কাজ। তাহলে এখানে এর বর্গ মানে কি? 5/k প্লাস 3 তার স্কোয়ার হয়ে গেল। খেয়াল করে দেখবা যে এই সূত্রটা কোন সূত্রের সঙ্গে ম্যাচ খাচ্ছে। দেখো এখানে প্রথম পদ আছে, পরে একটা প্লাস আছে, তারপরে দ্বিতীয় পদ আছে। তাহলে প্রথম পদ যদি এ হয়, পরে প্লাস, তারপরে বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি ছিল? ইয়েস। তাহলে এখন এ মানে কত? 5/k, এ সমান সমান 5/k, আর বি সমান সমান 3। এবার সূত্রে ফেলে দেবো, তাই না? তাহলে সূত্রে কি প্রথমে এ স্কোয়ার, তার মানে কি এ মানে 5/k, কে মানে কিছুই না, কে একটা এবিসিডি যে সংখ্যা হয় সেগুলো ধ্রুবক। আচ্ছা কে কি ধ্রুবক? না না, কে হচ্ছে চলরাশি। আচ্ছা তাহলে 5/k তার স্কোয়ার প্লাস সূত্র কি 2ab, তাহলে 2a মানে কত? 5/k, b মানে কত? 3, প্লাস b স্কোয়ার, তাহলে b মানে 3 তার হোল স্কোয়ার। তাহলে এখন 5/k তার হোল স্কোয়ার মানে কি? 5 স্কোয়ার মানে কত? 25, k স্কোয়ার মানে k স্কোয়ার মানে k স্কোয়ার প্লাস। দেখো ভগ্নাংশের অঙ্কে যে সংখ্যাগুলো সাইডে গুণ আকারে থাকে তার মানে কি উপরে গুণ আকারে আছে, তার মানে কি 5 দুগুণে 10, 3 10 30, তার মানে হচ্ছে 30/k প্লাস 3 স্কোয়ার মানে কত হবে? 3 তিরিক্ষে 9। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। সহিষ্ণু মিলেছে নাকি বলো? পাশে যদি মানে আপনি লিখুন 6x 6
এইটাকে কি করে দিদি শুনো বলো, এইটাকে কি করে করব? ধর ওই বাচ্চাটাকে বুঝিয়ে নি। 10 এর হ্যাঁ বলো, হ্যাঁ বলো। 6x ভুল হয়ে গেল। এটা বের করাই আছে, 6x² আর কিছু করার নেই তো। এটা তো পুরো মানে 6 আর x পুরো ব্র্যাকেটে আছে একসাথে। তো সেটা ব্র্যাকেটটা কে বলবে? দেখো যখন তুমি আমাকে বলছো 6x², এর মানে কি 6x², কিন্তু তুমি যখন আমাকে বলছো 6x তার হোল স্কোয়ার, তার মানে 6x তার হোল স্কোয়ার, দুটো আলাদা। মানে 6 স্কয়ার আছে x স্কয়ার হোল স্কয়ার। হোল স্কোয়ার এই কথা বলতে হবে, হ্যাঁ। মুচকি মুচকি হাসছে কেন? হ্যাঁ হোল স্কয়ার এটা কি করে বের করব? আসছি, হ্যাঁ হ্যাঁ। এটা বলে দিন। তাহলে তাহলে 6 স্কোয়ারও হবে, x² হবে। 6, এটা মানে হোক না, এটা মানে 6 স্কোয়ার আমার x², x² থেকে যাবে 6 স্কোয়ার মানে 36। এটা তো ix করালাম। আচ্ছা দেখো তো ix এর মতো 3/r হচ্ছে কিনা, এই সরি x হচ্ছে কিনা, সেম অঙ্ক না x এরটা। তারপরে আছে x সাইডটাও সেম, তারপরে x∆i m সেম অঙ্ক। আচ্ছা তোমাদের আমি করাই হচ্ছে x∆i করাবো না, xiv করাই। xiv তে 3টে করে পদ আছে, xiv করাই, হ্যাঁ। ওরে সোনার চাঁদ, এ কি করিছো? ও ix দেখবো, তো সেমই তো করেছো, আবার দেখার কি আছে, একই তো আছে। শুনে নাও, তোমরা যত বড় হবা তত অঙ্কগুলো একটুখানি জটিল হবে। আর আজকে যে অঙ্কটা বীজগণিতটা আমরা এক পাতা জুড়ে করছি, সেই ছোট্ট এক পাতা হচ্ছে না, না আর যেটাই করছি সেটা হচ্ছে পরবর্তীতে এই বছরই কোনো একটা বড় অঙ্কের ছোট্ট অংশ হয়ে দাঁড়াবে। যদি এখন এই ছোট ছোট অংশগুলো যদি বুঝতে না পারো, পরবর্তীতে বড় বড় অংশ হবে না। এখন তোমরা বলবো দাদা ভয় দেখাচ্ছ না থ্রেট দিচ্ছ, বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। ভয়টাই কি, আমার যেটা হয় সেটা আমি বলে দিচ্ছি। শুধু ওই বানানটাই ঠিক বলতা। আচ্ছা xiv, আচ্ছা xiv এর অঙ্কটা বলেছে যে 2x + 3y 2x + 3y + z এর বর্গ। দেখো তাহলে এর বর্গ মানে কি হলো 2x + 3y + z তার হোল স্কোয়ার, তাই না সৈষ্ণু? এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের যে টাইপের কোশ্চেন দিয়েছে, না না বলতে হবে না। দেখো তোমাদের যে সূত্রে অঙ্কটা করতে বলেছে সেটা হচ্ছে a + b তার হোল স্কোয়ারে, কিন্তু আমরা ওইসব মানছি না। আমরা মানবো যে আমাদের বর্গ করতে বলেছে, আমরা যেই সূত্র সহজ বুঝবো সেই সূত্রে আমরা বর্গ করব, বুঝতে পেরেছো? কারণ যে মানে ওখানে যে সূত্রে বলেছে সেই সূত্রে করলে জটিল হবে, বুঝতে পারলাম? তাহলে এখানে দেখো কটা পদ আছে, তাহলে একটা পদ a প্লাস দ্বিতীয় পদ b প্লাস তৃতীয় পদ c, তাহলে a + b + c তার হোল স্কোয়ার, তাহলে a + b + c তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এসি আর সি একই জিনিস। হ্যাঁ আমি একটা কথা বলি শোনো, এই যে ঘটনাগুলো দেখছো না, এইগুলো সাধারণ মানুষের প্রবৃত্তি। এখন বিষয়টা হচ্ছে এগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে মানসিকভাবে। মানে আমার যদি মাধ্যমিক পরীক্ষা হয়, আমার পাশে 4 জন মরে যায়, 4 দিন ধরে কীর্তন চলে, আমি মাথা নষ্ট করবো কীর্তন শুনে, তার জন্য না হয়, এটা হচ্ছে কথা। প্রকৃতিতে চলবে এগুলো, এগুলো প্রাকৃতিক ঘটনা, এগুলো ভেবে লাভ নেই, ঠিক আছে? সবাইকেই বলছি এগুলো ভেবে কোনো লাভ নেই। মস্তিষ্ককে শুনে নাও, সেই পর্যায়ে রাখো যাতে এই সবগুলো ক্যাচ না করে, মানে ক্যাচ করবা না,
তো মনে আছে আগেবার বলেছিলাম এগুলো তো তোদের মানুষের সিস্টেম গন্ধ পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে না। না চলে গেছে হ্যাঁ চলে গেছে এসব। মানে এই যে বিষয়টা ছিল না, স্বামী বিবেকানন্দের খুব ছিল। স্বামী বিবেকানন্দ পড়ছিল, সাইড দিয়ে ব্যান্ড বাজা বাজতে বাজতে চলে গেল নাচতে নাচতে, আজ মেরি ইয়ার কি শাদি है। তা হলো কি, পরে একটা লোক এসে বললো এখানে কার গেল আর কি, মানে কার বিয়ে গেল বা ওই যা কিছু গেল বাজনা বাজাতে বাজাতে, স্বামী বিবেকানন্দ বই পড়ছিল। বললো আমি তো দেখিনি বা শুনিও নি। এখন প্রশ্ন হচ্ছে ওকে শুনতে পাইনি, ওকে কালা ছিল? শুনতে পেয়েছিল। ও পরিষ্কার যে না, আমি যদি বলি হ্যাঁ, ও প্রশ্ন করবে কি কার গেল, কটা মেয়ে ছিল, কটা ছেলে ছিল, কি রঙের শাড়ি পরেছিল, লাল না কালো, সাদা না হলুদ, তার থেকে পরিষ্কার হ্যাঁ আমারটা ছিল কিনা, তাই না? অত কোশ্চেন এত ওখানে আমি দেখিনি তো, আমি আমার বই পড়ার মধ্যে এখন লীন ছিলাম, আমি দেখিনি। ওই যে সুতরাং মস্তিষ্ককে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে, আর এটার প্রয়োজনীয়তাও আছে। আচ্ছা এবার এটা আসবে, শোনো এখন দেখো এইটার সঙ্গে যদি এটা মেলাই তাহলে দেখবো কি এখানে 2x কার জায়গায় আছে, এর জায়গায়, তাহলে a মানে 2x, আচ্ছা b মানে 3y, c মানে z। তাহলে এখন এই সূত্র, ও 3x টা 2x এর মতো করে লিখতে হবে। আচ্ছা তাহলে এখন এই সূত্র অনুসারে করে দেবো। সূত্র কি, প্রথমে a স্কয়ার, a মানে 2x, তাহলে 2x তার হোল স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে b স্কয়ার মানে 3y, এই মানে b মানে 3y তার স্কয়ার প্লাস c স্কয়ার মানে c মানে z তার স্কয়ার, হয়ে গেল 2 ab। a মানে 2x, b মানে 3y, তাহলে এর জায়গায় কি লিখবো 2x ডট 3y প্লাস সূত্রের জন্য 2bc, তাহলে 2b মানে 3y আর c মানে z প্লাস 2ca, তাহলে 2 তো এমনিই বসবে, c মানে z আর a মানে 2x। একদম যেমন যেমন আছে সূত্র অনুসারে তেমন তেমন বসিয়ে দিলাম। এবার পরপর করি। 2x আর হোল স্কয়ার মানে 2 স্কয়ার মানে কত 4, x স্কয়ার মানে x স্কয়ার প্লাস 3y তার স্কয়ার, 3 এর স্কয়ার মানে কত 9, 3 দিকে 9, আর y এর স্কয়ার মানে y স্কয়ার প্লাস z স্কয়ার, তো ভেবে লাভ নেই, z স্কয়ারই হবে প্লাস। আচ্ছা এখানে আগে সংখ্যাগুলোকে গুণ করে নিতে হবে, 2 দুগুণে 4। তুমি বুঝতে যদি দীপ তোমার সঙ্গে কথাটা না বলতো, তোমার উচিত ঠাস করে চর মেরে ওকে সরিয়ে দেওয়া, তাহলে আর জীবনে কথা বলতো না। কিন্তু তুমি করোনি, ওই জন্য তুমি বুঝতে পারোনি। ও তার মানে বুঝেছি দাদা, মানে যেই কথা বলবে তাকে করে চুপ করে দেবো তাই তো? না না আমি কিছু বলিনি, আমি অঙ্কে আছি। দাদা ও বলছিল কেন তুমি কথা বলে তোমাকে মারবো, আচ্ছা দেখো তাহলে এখানে যোগ, এখানে যে সংখ্যাগুলো আছে আচ্ছা সেগুলো গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে কত 4, 3 4 তাহলে 12xy প্লাস 3 দুগুণে yz। আচ্ছা অনেকে zy ও লিখতে পারো, কোনো ব্যাপার না। 2 দুগুণে 4xz। abcd অনুসারে x আগে আসে z পরে আসে, তাহলে আমরা z x আগে লিখেছি z পরে লিখেছি, কোনো ব্যাপার না। এরপরে হস্যতে উত্তরটা লিখে নেব। আচ্ছা এখানে আর একটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে xv। হ্যাঁ a প্লাস b দিয়ে হলো না, a প্লাস b দিয়ে করলে এর থেকে এর 3 গুণ বড় হতো। কি আর যদি পরীক্ষায় ওইটা দিয়ে করতে পারলে বলবো না। তো চারটেই আছে তাহলে কি ওই সিএর পর ডিউটি দেবো না, ওকে জি স্কয়ার লিখে দেবো, তারপর 2ab 2bc 2cd তারপর 2dx। না 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 xvi, ও আচ্ছা ওটাকে দুটো ভাগ করে নিয়ে করতে হবে, তোমরা মাথা খাটেই করে আসো, তারপরে তো আমি আছি। আমি করে না আমরা করে কোনটা গো? নেটটা করে দিই আমি xv করাচ্ছি, xvi টা নিজে করব। মানে অত কম পড়তে মানে এক জায়গা থেকে আমি এখানে আচ্ছা xv আর xvi দুটো অঙ্কর প্রথম লাইনগুলো টুকে দিচ্ছি, তোমরা বাড়িতে করে আনবো। হ্যাঁ কিন্তু এত দূর করব
দাদা আমরা বুঝলো না। কোনটা গো? আচ্ছা আমি বলে দিচ্ছি তো, এক্স ভি এর অঙ্ক বলেছে 102 এর বর্গ, তাই না? তাহলে এখন আমরা তো ওইসব জানি না, আমাদের তো প্লাসের সূত্র ছিল, আমরা এইভাবে করব, 102 মানে 100 প্লাস 2 তো লিখতেই পারি, তার বর্গ করতে পারি। এবার এটাকে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্রে ফেলে দেবা, এবার কিন্তু যোগ করবো কেন? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এ মানে 100, বি মানে 2। স্যার প্রথম লাইন হয়ে গেছে স্যার, প্রথম লাইন হয়ে গেছে। এখানে সূত্র অ্যাপ্লাই করতে বলেছে না? তাহলে যোগ করলাম ওই সংখ্যাটা নেবো কেন? ওটা তুমি হ্যাঁ 99 যোগ 3 নিতে পারো, কোনো ব্যাপার না। তুমি 101 প্লাস 1 নিতে পারো, উত্তর সেম আসবে। আর পারবো না, প্রথম লাইন হয়ে গেছে। ও দাদা এইটা বলে দাদা। আচ্ছা এরপরে তোমরা হাফ পাতা জায়গা খালি রেখে দাও, তারপরে অঙ্কটা ঢোকো। আরে এটা আমি এই অঙ্কটা করে দেবো না, পরের দিন আবার করাবো। করা হয়েও গেছে, দাও দেখি। মনে তো হচ্ছে হয়নি, 100 স্কয়ার 200 হয় না তো। আচ্ছা আমি আর দেখবো না। এক্স ভি আই পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর বর্গ। দেখো এখানে 4টে পদ আছে না, তাহলে এর বর্গ মানে এইভাবে লিখবো, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস তার স্কোয়ার। এখন দেখো 4টে পদের বর্গ তো শেখানো হয়নি, তাহলে সেটাকে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে দুটো ভাগে ভাগ করে নিতে হবে এইভাবে, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, হ্যাঁ এস, উপরে 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 হ্যাঁ এস, উপরে উপরে আই হ্যাভ বলতে এস এস। এই যে শোনো, তাহলে 4টে পদ থাকলে এইভাবে দুটো পদে ভেঙে নেবা, দিয়ে তার স্কোয়ার বার করবা। এটা কিউ, দাদা আমরা করেছি আমি করেছি ইনকমপ্লিট তো, কমপ্লিট করো। দাদা 5 এর কাছে সবে এখানে কই? হয়েছে যাও। হ্যাঁ রাইট নেই, হাত চলাও দেখি। হ্যাঁ ঠিক আছে, জল কে আছে, চল দেখেছি, ঠিকই আছে, চল। মা শরীরে গোপ হয়েছে তো, কোনো রাইট নেই, কোনো পেন নেই। বাচ্চাদের মতো ঝামেলা করে, ওই দেখো জায়গা তোমার, যাও। হ্যাঁ নিজে দিই নাও। এই শোনো, এরপরে এই অঙ্কটার এক পাতা জায়গা রেখো, হ্যাঁ, আর এটার জন্য হাফ পাতা। কি ওটা আপনাদের কিছু না আচ্ছা বলো অরজিৎ আর সৌমের তো হাসি পাচ্ছে কেন? বাড়ি কাজ দেখো। সূত্রের পরীক্ষা প্রতিদিন, সে আমি বলে দিই আর না বলে দিই। একটা পাতা তো আমি বলছি একটা পাতা এক পাতা কালার টাকা এই শোনো নিচে করি 12.2 বলেছে যে a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে। তোমাদের আমি বললাম যে অত মাথা খারাপ হবে না, যে সূত্র সহজে হচ্ছে তুমি যেটা দেখে বুঝতে পারছো যে হ্যাঁ এই সূত্রের সঙ্গে পদগুলো মিলছে, সেই সূত্র দিয়েই করবো। একই অঙ্ক সেম করে বলবো।
হ্যাঁ দেখবো 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 দেখবো। এখানে ক্লাস করতে হবে, মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে না, এখানে মাইনাস। আচ্ছা এবং কোষে দেখি 12.1, সে পরের দিন শেষ হলে করাবো খুন। কি জানি তোমাদের মারে কেন, আমাদের তো ছেলেবেলে মারতো না ধরে। 100 স্কোয়ার 10,000 হয়। আমাকে ক্লাস 5 পর্যন্ত খুব মারতো, দিয়ে ভাবলাম 6-এ উঠে গেলাম, এবার আমি মারবো। আমি কিছু বলতাম না, 3-4 দিন পর থাক, বাচ্চা ছেলে। তারপরে একদম মানে ও যদি বলতো হেড স্যার, বলতে মারতে মারতে হেড স্যারের ঘর পর্যন্ত নিয়ে যেতাম। চ সিঁড়িতে ফেলে ফেলে একদম ফেলে, হেড স্যার তুই চ, হেড স্যারকে বলে আয়। যদি আমার গার্জেন কল হতো তুই গেলি, ও ভয়ে গার্জেন কল করতে যেত না। মার আমি আমারটা বলেছি, তোমার 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 বন্ধুর গার্জেন কল হয়েছিল মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ খুব জ্বালিয়েছে। একদিন একদিনে 70 ছেলে পেলে স্কুলে মারামারি করতে যাই সব। এটা শোনো, ঠাস ঠাস করে চড়ি দাও। ই বাবা, হাত দেয় মেয়েদেরকে, ছি 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 ছি। এই তুমি ফালতু কথা বলো কেন গো? সোম সহিষ্ণু কাজে মারবা সোম, একদম না। হ্যাঁ বিজ্ঞান কে? হ্যাঁ বলো। এই শোনো, এখনো অনেকের এখনো ডাউট আছে খুব। যতদিন আমাদের বীজগণিতের এই অধ্যায়টা শেষ না হচ্ছে ততদিন রোজ সূত্রের পরীক্ষা হবে। অহনা, রিম্পি, সায়ন, সহিষ্ণু, দীপ, শুভ্র, ঈশান, অরিজিৎ, সোহম, রিমি, স্বর্ণ, বিশ্বজিৎ, দীপ, অর্জুন। অর্জুন 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 অর্জুনের নামটা কেটে দিই। দীপঙ্কর, অয়ন, সম্প্রীতি, মিষ্টি। বাহ, আজকে সবাই এসছে, খুব ভালো বিষয়টা। এবার চলে আসবো হচ্ছে, আচ্ছা পরিমল স্যারের কাছে কে কে পড়ো, হাত তোলো তো। তুমি পড়ো না? একটা দুটো, তুমি না। পরিমল 1 2 4 জন না? আচ্ছা এই স্বর্ণ কোথায় পড়ো? আর্টস। ও তোমরা তো গৌতম দার কাছে পড়ো তাই। তুমি গোবর ডাঙ্গা না, গোবর মাথা হাই স্কুল। গোবর মাথা হাই স্কুল। আচ্ছা বিজ্ঞানের কোন অধ্যায় হচ্ছিল গো? আচ্ছা আলোতে আমাদের প্রতিফলন প্রতিসরণ হয়ে গেছিল না? তাহলে আলো শেষ। ও না, আলোর বর্ণালী হবে আজকে। কোনটা শেষ হয়নি এখন? বর্ণালী আছে তো 35।
আচ্ছা, এটা শিক্ষক বই লাগবে। দাও, কার কার দিকে নেবে? সুব্রত। শুভ্রর পরে কেউ নেই। ইয়েটা নিয়ে চলে আসবে, প্রিজমটা নিয়ে চলে আসবে। দাদা কাজে প্রিজমটা নিয়ে চলে আসবে। বিজমা যদিও আমাদের এই আলোতে দেখা চলে না, সূর্যের আলোতে ভালো হয়। দাঁড়াও, ছাদে গিয়ে দেখি যদি হয়। না ভালো হবে আজকে।
এই মার সেই অরিজিৎ তোকে মেরে পালালো অরিজিৎ তোকে মারে মার ওরা খেলা সময় যাবে স্ট্যান্ডে হয়ে যাও, সরো। আমি ধরে দাও এই তোমরা এদিকে চলে আসবে, হ্যাঁ। ও দাঁড়ি ধরে নাও ক্যামেরাম্যান ফোকাস করো। আরে ছোট ক্যামেরা দাও দাও নিচে ফোকাস করো মাথাটা নিচে করে দাও তাহলে সব এটা হচ্ছে স্বর্ণদ্বীপ সোনারচাঁদ। হাই দেখাচ্ছি। হাই হ্যালো চলো। বলো আমি ধরি হাই ভিউয়ার্স লাইক এন্ড সাবস্ক্রাইব করবা না করে খুঁজে মারো সুন্দরী দি। আচ্ছা ভালো করে দেখো, শোনো। হ্যালো গাইস, আমার দোকানে 22 লাইক করো। আচ্ছা এই শোনো, ব্যাপারটা হচ্ছে সূর্যের আলোর রং কেমন? সূর্যের আলোর রং সাদা, সূর্যের আলোর বর্ণ সাদা। তাহলে সাদা বর্ণ হয় কি যখন এটা কি বলতো? প্রিজম। সাদা বর্ণ প্রিজমের মধ্যে দিয়ে গেলে সাতটি বর্ণে ভাগ হয়ে যায়। কিন্তু দেখো এখন প্রিজমে আলো লাগলে কোন রকম রামধনু তৈরি হচ্ছে না। আচ্ছা, কিন্তু প্রিজমটাকে যদি একটুখানি এদিক ওদিক করি তাহলে তো অনেক দূরে গিয়ে হচ্ছে, কিন্তু খাতায় তৈরি হচ্ছে না। কারণ সূর্যের আলো এখন অ্যাঙ্গেলে পড়ছে, সোজাসুজি পড়ছে না। তা আমরা কি করবো? আয়না দিয়ে সেই অ্যাঙ্গেলটা চেঞ্জ করার চেষ্টা করবো। এই শরীর ছায়া দিলে হবে না, জায়গায় ওদিক পেছনে দাঁড়াও। তাহলে আমরা কি করছি? আয়না দিয়ে আলোটাকে প্রতিফলিত করে আমরা ফেলার চেষ্টা করছি কোথায়? প্রিজমে। হয়েছে? তাহলে দেখো তো কাগজের উপরে সুন্দর এই ছায়া দিও না, দেখতে পাচ্ছ? প্রিজমে পড়ার পরে দেখো নিচের দিকে বেগুনি কালার, উপরের দিকে লাল, মাঝখানে হলুদ আর সবুজ দেখা যাচ্ছে। আচ্ছা, এটাকে যদি একটুখানি প্রিজমটাকে নাড়ানোর চেষ্টা, ওখানে হাত দিচ্ছ কেন? কি অশান্তি! অশান্তি না, বংশ শান্তি। আচ্ছা ভালো করে দেখো, অনেক আরে তোর ভারে কি রে বাবা, মনে হয় ক্যামেরায় ডিস্টার্ব তোমার ক্যাশের দাম চলছে 8:12 দেখ ক্যাশের দাম চলছে। আচ্ছা দেখো, যখন আমরা ভালো করে দেখবো, যখন আমরা আরে ও ছায়া দিও না, হয়ে গেছে এই কথা না। যখন আমরা আবার ছায়া দেয়, এই শোনো, যখন আমরা এমন ভাবে আলো ফেললাম যাতে রং ধনুটা একটু ছড়িয়ে পড়ে, ঠিক আছে? তখন দেখলাম যে উপরের দিকে কি রং? লাল, একদম উপরে লাল, তার নিচে আস্তে আস্তে কমলা থেকে হলুদ, মাঝখানে সবুজ অংশটা আমরা দেখতে পাচ্ছি না, তার নিচে চলে এসেছে কি নীল, তারপরে দেখো একদম শেষে বেগুনি, তাই না? যদি এটা একত্রিত করি, এটাকে যদি আমরা একত্রিত, তাহলে এটা একটু দূরে সরিয়ে দিই। দেখো যখন এটা একত্রিত হচ্ছে, দেখো ভালো করে পরিষ্কার বোঝা যাচ্ছে। হাত দিচ্ছ আবার, মানে যত রকম ভাবে ঝামেলাটা পাকানো যায়। জায়গাটা একটু গরম গরম আছে না? কি অশান্তি! চেপে ধরছো কেন? এটা আলো, খাবার জিনিস, চকলেট তুমি তুলে খেয়ে নিবা। আমার হাতের উপর রংধনু তৈরি করে দেখাও তুমি। আমার হাতের উপরে হবে না, হবে। প্রিজমে সরিয়ে দেবো। আচ্ছা দেখি, তাহলে বলো দেখি, সূর্যের আলোর রং সাদা। সাদা, এটা কি জিনিস? তাহলে আয়নার মাধ্যমে আমরা সূর্যের আলোকে প্রিজমের উপরে ফেলছি, তাহলে সাদা বর্ণ প্রিজমে লেগে কটা ভাগে ভাগ হয়ে গেল? এখানে পরিষ্কার ভাবে চলো 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 চলো। তুমি খুব গায়ে জোর নাকি? দেখি 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 দেখি, বারবার মারছে, বারবার ওরে মারছে গো। কি
সিক্সে এই কে এসে দেখো তো কি হলো নোট মানে কোশ্চেন দেব তো আগের দিন পেয়েছো তাই না দেব তুমি পেয়েছো তো তার আগের দিন দিয়েছিলাম না তুমি তো 2 দিন আছোনি দেব আগের দিন এসেছিল তো পেছনে দেখো তোমার কাছে এটা আছে কিনা দেখো কোশ্চেন না বধুকান দিন আচ্ছা হ্যাঁ খাতাগুলো নিয়ে যেতে পারো নিয়ে যাও আচ্ছা একটা জিনিস দেখো আমরা কি পেলাম এই শোনো দেখলাম যে এরকম একটা প্রিজম ছিল আমাদের কাছে তাই না প্রিজমের এক সাইডে সাদা আলো আসছিল সাদা আলো প্রিজমে পড়ার পর যখন এই সাইডে আমরা পর্দা ধরছিলাম বা যে কাগজটা ছিল আর কি সেখানে 7খানা বর্ণের পট্টি আমরা দেখতে পাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ এবার সেখানে আমরা 4টে বর্ণ পুরো পরিষ্কার দেখতে পারি আর বাদ বাকিগুলো মিশে থাকে বলে অতটা আমরা বুঝতে পারি না আচ্ছা হাসছিল কি একটু বলো তো কান ধরে উঠে দাঁড়াও আমি দ্বিতীয়বার বলবো না কান ধরে উঠে দাঁড়াও আচ্ছা তাহলে আমরা দেখলাম যে সাদা বর্ণের আলো প্রিজমে আপতিত হওয়ার পর ছড়িয়ে গেল এবং 7টা বর্ণে ভাগ হয়ে গেল তাই না তাহলে এই যে ঘটনা এই ঘটনাকে কি বলা হয় বর্ণালী তৈরি কি বলা হয় বর্ণালী তৈরি আচ্ছা যে বর্ণালী তৈরি হলো কটা বর্ণ ছিল তোমরা মোট 4টে বর্ণ দেখতে পেয়েছো একদম উপরে ছিল লাল তার নিচে ছিল একটুখানি কমলা তার নিচে ছিল হলুদ তারপরে সবুজ ছিল তারপরে একদম শেষে তোমরা দেখতে পেয়েছো বেগুনি কিন্তু আসবো যখন তোমাদেরকে দেখানো হলো যে একটুখানি সেই বড় করে দেখালাম লম্বা করে তখন বেগুনির উপরে তোমরা আকাশি কালার দেখতে পেয়েছো আকাশি দেখতে পেয়েছো আচ্ছা নীল আকাশে দেখতে পেয়েছো তো আমি তোমাকে রিকোয়েস্ট করেছিলাম কান ধরে উঠে দাঁড়াতে সুন্দরী তোমার কাছে আছে না ঠিক আমি যাচ্ছি ওখানে দাঁড়ালে তো হবে না পিছনে গিয়ে দাঁড়াতে হবে ওখানে ওইটা আছে না দেখতে পাবে আচ্ছা ঠিক আছে এই শোনো তাহলে কি পেলাম যখন সাদা বর্ণের আলো প্রিজমের মধ্যে দিয়ে যায় 7টা বর্ণে ভাগ হয়ে যায় হয়েছে এই ঘটনাকে বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ কি বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ আমি বললাম যে তৈরি হয় যেটা সেটা আলোর বর্ণালী কিন্তু যে ঘটনাটা সাদা বর্ণের আলো একটা গেল যে ভাগ হয়ে গেল 7টা বর্ণে এই ঘটনাকে বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ তাহলে আলোর বিচ্ছুরণের জন্য কিসের প্রয়োজন প্রিজমের প্রয়োজন দেখবে যে বিকেল বেলা প্রিজম বা প্রিজম জাতীয় বস্তুর প্রয়োজন তোমরা বাড়িতে প্রিজম ছাড়াও করতে পারবা ছুটির সময় দেখাবো হ্যাঁ স্কেল দিয়েও হয় আয়না দিয়েও হয় আয়না আর জল দিয়ে হয় কাচের গ্লাস দিয়ে হবে না আয়না লাগবে আচ্ছা দেখাই শোনো তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আলোর বিচ্ছুরণ ধর্ম কেন দেখা যায় আলোর বিচ্ছুরণ ধর্ম কেন দেখা যায় বিষয়টা যে সাদা আলো হচ্ছে 7টা বর্ণের সমষ্টি সেটাকে আমরা মনে রাখবো কিভাবে বেনিয়া সহকলা বেনিয়া সহকলা দেখো সায়ন তুমি যদি জেনে থাকো না এরকম কমেন্ট করার কোনো প্রয়োজন নেই তুমি জেনে আছো যারা জানে না তারা শিখে নেবে তাই না তাহলে এখন বে মানে নি মানে হ্যাঁ ও আচ্ছা শুধু আ হবে তাহলে বে মানে বেগুনি নি মানে নীল আ মানে তোমাদের বইয়ে আসমানি দেওয়া আছে স মানে হ মানে ক মানে লা মানে লাল বেনিয়া সহকলা আচ্ছা তাহলে সাদা বর্ণের আলো বিচ্ছুরণের ফলে কটা বর্ণ তৈরি করে
সাতটা বর্ণ তৈরি করে। আচ্ছা, এখানে যে বেনিয়া সহকলাটা আছে এটা কিন্তু পরিষ্কার পরপরই বলতে হবে, খাতায় যখন লিখবা বেগুনির পরে যেন নীলই থাকে, বেগুনির পরে যেন হলুদ না হয়ে যায়, খেয়াল রাখবে। হ্যাঁ, সাদা কালোটা ভাঙি করে, ব্যাপারটা হচ্ছে কি সাদা বর্ণের আলো হচ্ছে এই সাতটা বর্ণের আলোর মিশ্রণ। এবার এরা যদি চুপ করে তাহলেই বলবো, আর যদি এরা চুপ না করে তাহলে বলতে পারবো না। আটটা না, সাতটা কালার থাকে। সাদাটা ভেঙে গিয়ে সাতটা কালার তৈরি হয়। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে তাহলে কি করে হলো ঘটনাটা। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ, আলোর কণার গতিবেগ সব আলাদা। তাহলে যখন প্রিজমের মধ্যে দিয়ে যায়, তাহলে বায়ু মাধ্যমে ছিল, কাঁচ মাধ্যমে চলে এলো, তখন হয়ে যায় কি সে আলোর গতিপথ আলোর প্রতিসরণের জন্য পাল্টে যায়। হয়েছে এর যে আলোর গতি বেশি সে উপরের দিকে চলে যায়, বেগুনি আলোর গতি কম তাই নিচের দিকে চলে আসে। এর মধ্যে অনেক ভাগ আছে। এতে সব শুরু হলো, বেনিয়ে সকল অত সহজ জিনিস না। এবার বিষয়টা হচ্ছে যে বর্ষাকালে যদি দুপুরবেলা বা বিকেল বেলা বৃষ্টি হয়, তাহলে দেখা যায় কি বিকেলের দিকে পশ্চিম দিকে সূর্য থাকে আর পূর্ব দিকে রংধনু দেখা যায়, তাই না? আবার যখন তোমরা স্কুলে বসে থাকো, দু একদিন বৃষ্টি হলে সূর্য পশ্চিম দিক বরাবরই থাকে, তখন পূর্ব দিকে রংধনু দেখা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটা কেন হয়। ব্যাপারটা হচ্ছে বাতাসের যে জলকণা, তোমরা বাড়ি গিয়ে সকালবেলা মুখ ধোয়ার সময় এটাও করতে পারো। আমাদের হতো কি কলপাড়ে জল আসছো, কলপাড়ে যেখানে হ্যান্ড পাম্প দিয়ে জল নিতে হয়, সেখানে যখন রোদ আসতো তখন মুখের মধ্যে জল নিয়ে পোড়াতাম আর কি। তো তখন দেখা যেত কি ওর মধ্যে রংধনু দেখা যাচ্ছে। আমার ভালো লাগতো, আমি উড়াতাম। তোমার ভালো লাগলে উড়াবো না। মুখ ধুইছো কোনোদিন সেরকম করে খুব জোরে ফু দিবে যাতে একদম জলবিন্দু গুলো এক গাদা ছড়িয়ে পড়ে, ঠিক আছে? আকাশে আমি 10-20 বার দেখেছি। আচ্ছা, একটা কথা বলো তো, তাহলে রংধনু সৃষ্টির জন্য মানে আকাশে যে রংধনু, রামধনু না কিন্তু রংধনু হচ্ছে, যে রংধনু আকাশে রংধনু। আচ্ছা, বাতাস আকাশে যে রংধনু দেখা যায়, কি আকাশে যে রংধনু দেখা যায়, সে রংধনু সৃষ্টি হওয়ার জন্য প্রিজম কোথা থেকে আসে? প্রিজম তো থাকে না আকাশে, প্রিজম কোথায়? না, হ্যাঁ না, আকাশে রংধনু আকাশে প্রিজমকে নিয়ে যাবে। আসলে আকাশে বৃষ্টি হওয়ার পরে প্রচুর জলকণা থাকে, সেই জলকণায় আলো বিচ্ছুরিত হয় এবং সেখানে রংধনু সৃষ্টি হয়। বাতাসের মধ্যে আলো থাকে। আচ্ছা না, পরের প্রশ্ন। রংধনু বললাম যে এই চুপ 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 চুপ। দেখো, আকাশে বৃষ্টি হওয়ার পরে প্রচুর জলকণা থাকে, তাই না ঈশান? আকাশে বৃষ্টি হওয়ার পরে প্রচুর জলকণা থাকে, সেই জলকণাতেই সাদা আলো বা সূর্যের আলো পড়ে বিচ্ছুরিত হয়ে রংধনু সৃষ্টি করে। হ্যাঁ, বৃষ্টি হওয়ার পর সবসময় থাকে না, না কিছু জলকণা ধুলোর উপরে ভর করে ভেসে থাকে। আজ এবার চলেছে অদৃশ্য আলোর ক্ষতিকারক প্রভাব। দেখো, তোমরা শুনেছো যে সূর্য থেকে এক ধরনের রশ্মি আসে যাকে বলা হয় অতিবেগুনি, আল্ট্রা ভায়োলেট রে, আছে না? আবার হাড় ভেঙে গেলে এক্স রে করাতে হয়, তাই না? তাহলে এখন বোঝো যে এই যে রশ্মিগুলো আসছে এগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না, তাই না? তাহলে এই রশ্মিগুলো কিন্তু আমাদের শরীরে ভীষণ ক্ষতি করে। এক্স রে, এক্স রশ্মি, লাঠি দিয়ে হুকজুতি, তুমি চাপো এদিকে, চাপো চাপো চাপো। আচ্ছা শোনো, তাহলে এখন বিষয় হচ্ছে যে বলছি, হ্যাঁ এটা ইউভি, এটা হচ্ছে এক্স রে। হ্যাঁ, মাংস থাক না। এবার শোনো, তাহলে এখন বিষয়টা যে ক্ষতিকর প্রভাব হচ্ছে কি, যদি এই যে অতিবেগুনি রশ্মি মানে খুব দেখবা যে
রোদের মধ্যে দেখবে বেরোনোর সময় অনেকে দেখবে সানগ্লাস পরে বেরোয়, তাই না? আবার অনেকে দেখবে এমনি চোখেই বেরিয়ে যায়। দেখবে যে এই যে আমি, এটা আমার যে প্রবলেমটা হয়, আমি সারাদিন ঘরের মধ্যে থাকি, যেই বাইরে বেরোবো প্রখর রোদে আমার চোখ দিয়ে জল পড়বে, কারণ চোখে জ্বালা জ্বালা করবে, কারণ চোখের যে আইডিস আছে ওটার মধ্যে প্রচুর রশ্মি চলে যায়। ওই জন্য আমাকে সানগ্লাস পরে যেতে হয়, যদিও চাই না। ওটা মনে হয়। এবার চিল্লাতে হবে না। হ্যাঁ, তারা সবসময় থাকে বলে জল বেরোয়, কিন্তু তাদের সানগ্লাস পরা উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে সানগ্লাস আমরা কেন পরি? এই জন্য সানগ্লাস পরার প্রধান উদ্দেশ্য, বাজারে 20 টাকা দামের সানগ্লাসও পাওয়া যায়, আবার 20,000 টাকা দামের পাওয়া যায়, আবার মানে 2-3 হাজার টাকারও পাওয়া যায়। এর প্রশ্ন হচ্ছে সানগ্লাস পরার প্রধান উদ্দেশ্য। সানগ্লাস পরার প্রধান উদ্দেশ্য যে সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসছে সেটা যেন চোখে না ঢোকে, বুঝছে? এবার যে 50 টাকার যে প্লাস্টিকের সানগ্লাস গুলো হয়, ওটার কাজ হচ্ছে যে আলোক রশ্মি আছে, ইউভি রে না, আলোক রশ্মি আছে, সেগুলোকে আটকানো, কিন্তু আসলে অতিবেগুনি রশ্মিকে আটকাতে পারে না। কিন্তু যদি যেগুলো তুমি একটু দামি দেখে কিনবা, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই যে কাঁচ হয়, কাঁচের উপরে ইউভি রশ্মি আটকানোর মতো কিছু পদার্থের লেয়ার দেওয়া থাকে, যার জন্য ইউভি রশ্মি আটকে যায়। যদিও এটা টপিকের বাইরে ছিল, তাহলে আমি বলতে চাইলাম যদি ইউভি রশ্মি আমাদের চোখে ঢোকে তাহলে আমাদের চোখের রেটিনার ক্ষতি করতে পারে। আচ্ছা, এবার চলে আসবো যে অতিবেগুনি রশ্মি আর কি করতে পারে। অতিবেগুনি রশ্মি আমাদের শরীরে কোষের ডিএনএ স্ট্রাকচার পাল্টে দেয়, ফলে কি হচ্ছে, ক্যান্সার সৃষ্টি হতে পারে। এক্স রশ্মি, দেখবে যে যারা এক্স রে করে ল্যাবরেটরিতে, যারা বসে থাকে, এক্স রে করি চোখে কে? 1 জন 2 জন 3 জন 4 জন, ঠিক আছে, হলো। তাহলে এক্স রে হয়েছে, তাহলে এক্স রে যারা করে দেখবে যে তারা একটা বিশেষ ধরনের ড্রেস পরে থাকে। এক্স রে যারা করে তারা কি নর্মাল জামা প্যান্ট পরে থাকে নাকি আলাদা একটা ড্রেস পরে থাকে? থাকে না? থাকে না? কি হয়েছে রে? তোমাদের কিছু না থাকে, দেখো যে যা আসি, এই শোনো, ল্যাব, ঠিক আছে, প্যাথোলজি ল্যাবে বা এক্স রে যারা করে সেখানে দেখা যায় কি, যারা এক্স রে করছে তারা বিশেষ ধরনের একটা স্যুট পরে আছে এবং তারা এক্স রে করছে। প্রশ্ন হচ্ছে যারা পড়ে না সেটা আলাদা বিষয়, পড়া উচিত। এর কারণ দরকার নেই। এর কারণ হচ্ছে কি, এক্স রশ্মি যদি অনেকক্ষণ ধরে মানুষের শরীরের মধ্যে ঢোকে তাহলে সেক্ষেত্রে মানুষের শরীরের ডিএনএ এর গঠন পরিবর্তন করে দিতে পারে এবং তার ফলে ক্যান্সার সৃষ্টি হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে 2-4 মিনিটের জন্য যে তোমার এক্স রে করছে, তোমার হাড় ভেঙে গেল কিনা, তাতে খুব একটা ক্ষতি নেই, ঠিক আছে? অনেকক্ষণ ধরে থাকলে এক্স রে তে ক্ষতি আছে। বলো। হ্যাঁ বলো বলো। দেখো, এক্স রশ্মি তোমার বুকের ভেতরে আটকে যায় না, মানে আলো গিয়ে বুকে আটকে গেল এমন হয় না, আলো তোমার বুক ভেদ করে চলে যায়, ঠিক আছে? এবার সেক্ষেত্রে পেছন বেরিয়ে যায়। এবার যে তোমার হাড়, ওই যেখানে যেখানে ছায়া সৃষ্টি হয় সেটার মাধ্যমে আমরা দেখতে পাই, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বাড়ি, ঠিক আছে আই। আচ্ছা শোনো, এবার হচ্ছে যে জীবের শারীরবৃত্তীয় কি আলো ভূমিকা। আচ্ছা দেখবা যে কিছু কিছু ফুল আছে, যেমন সূর্যমুখী। আসো আমি সূর্যমুখীতে চালু করি। সূর্যমুখী ফুলের বৈশিষ্ট্য কি? সূর্যমুখী ফুল যখন দিনে সূর্যের আলো ফোটে, দেখো সূর্যমুখী ফুল সাধারণত চুপসে থাকে, যে আলো ফুটে যায়, তারপরে সূর্য যেদিকে যদি ঘোরে ওর মুখটা সেদিক সেদিক ঘোরে, হচ্ছে। আচ্ছা 2 নাম্বার, এই জন্য সূর্যমুখী বলা হয়। এরপরে চলেছে পদ্ম। সূর্যের আলোর একটা নির্দিষ্ট প্রখরতা না থাকলে পদ্ম ফুল আবার ফোটে না, তাই না? দেখবো যে আমাদের জবা ফুল, দেখবো যে শীতকালে সেই দুপুর 12টার সময় গিয়ে ফোটে, কিন্তু গরমকালে কি হয়, ভোরবেলা 4টার সময় ফুটে যায়। আচ্ছা, এরপরে কিছু ফুল আছে যেমন ডালিয়া, হ্যাঁ দেখো যে ডালিয়া, আখ, আলু, এই জাতীয় ফসল কখন চাষ করা হয়? যখন সূর্যের আলো কম থাকে, মানে শীতকালে চাষ করা হয়। আবার দেখো ধান, ভেন্ডি, পটল, না আলু না, এই জাতীয় ফসল দেখবা গরমকালে চাষ করা হয়। কারণ কি, এই ফসলগুলোর জন্য
প্রখর সূর্যের প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, এবার কতগুলো প্রাণীতে চলে আসি। দেখবো যে আলো কম যদি কম পায়, স্যামন মাছ এর বাচ্চারা মরে যায়। আলো কম পেলে স্যামন মাছের বাচ্চারা, স্যামন সালমন মাছ, এখানে বলে স্যামন বলেছে। আচ্ছা, সূর্যের তাপ আর আলো যদি কম পায়, তাহলে গিরগিটি, সাপ, আরো অনেক রকম প্রাণী আছে যেমন ছুঁচো, ভাল্লুক, ব্যাঙ, এরা শীত ঘুমে চলে যায়, তাই না? আচ্ছা, এরপরে বলেছে কি, যখন শীত ঘুমে চলে যায় তখন কি ঘটে? ব্যাঙ যখন শীত ঘুমে থাকে তখন, আরে সাপও যখন শীত ঘুমে থাকে, ব্যাঙ আর সাপ দুটোই ঠান্ডা রক্তের প্রাণী। তাহলে ব্যাঙ যখন শীত ঘুমে থাকে তখন সে তো খাবার দাবার গ্রহণ করে না, সে তো নড়াচড়া করে না। তখন হয় কি, তাদের শরীরের যে ত্বক থাকে, ত্বক বা চামড়ার মাধ্যমে বায়ুর আদান প্রদান ঘটে, মানে শ্বাসকার্য চামড়ার মাধ্যমে ঘটে, এবং শরীরের ভেতরে সকল শারীরবৃত্তীয় প্রক্রিয়া খুব ধীম গতিতে চলে, যাতে শক্তি কম ক্ষয় হয়। তাহলে এই ছিল আজকের টপিক। খুব ভালো লাগলো পড়িয়ে, বই বার করো। দেখো, আমার ভালো লাগবেই তো, কারণ আমি তো ডিসিপ্লিনারি। তোমাদের একটুখানি 5 মিনিট চুপ করতে বললো, ওখানে গিয়ে ভালো করে দেখাচ্ছিলাম, আর অনেক কিছু বলার ছিল, জানার ছিল, কিন্তু কি বলতো, এখন যদি সহিষ্ণু, ও ছেলেটা বসেছিল, সহিষ্ণু ওর ঘাড়ে গিয়ে ওর মাথাটা আমার খাতার মধ্যে খুঁজে ধরলো, ঠিক আছে? এখন সহিষ্ণু বলবো, আমি তো কিছু করিনি দাদা, আমার তো কোনো দোষ নেই। কি বলবো বলো? যদি তোমাদের ইচ্ছা না থাকে, আমি আর করি কি করবো? আচ্ছা, নাও দাগাও 51 পেজ, 51 পাতা। ও আচ্ছা, দাঁড়াও, বর্ণালী আছে তো, টেক্সটে বর্ণালী থেকে পুরোটা। আচ্ছা, 43 তো হয়ে গেছে আমাদের। ও আচ্ছা, হ্যাঁ, 48 বলছি, 48 বেরিয়েছে। এখানে দুই দেখো, মৌলিক বর্ণ বলেছে 2-এ। ব্যাপারটা হচ্ছে যে লাল, নীল, হলুদ, সবুজ এইরকম কালার গুলোকে বলে মৌলিক বর্ণ, কারণ এদেরকে আর ভাঙা যায় না। কিন্তু সাদা কি হচ্ছে? যৌগিক বর্ণ। সাদা বর্ণটা কেমন? কারণ সেটা ভেঙে যায়, ঠিক আছে? সাদা ভেঙে যায় বলে সাদা যৌগিক, লাল ভাঙে না বলে লাল মৌলিক। 4 হচ্ছে বর্ণালী। 5 আলোর বিচ্ছুরণ। আচ্ছা, আমি যেটা দাগাতে বলছি সেটা দাগাও, পরে আমি একবার রিপিট করব। আরে তুমি ফালতু বকছো কেন গো? ভেবেছো তখন ভাবার দরকার নেই তো, চুপ থাকো। কোশ্চেন আমি বলে দিচ্ছি তো। 6 আলোর বিচ্ছুরণে সূর্যের আলো। 8 সূর্যের আলোর মধ্যে থাকা। 11 রংধনু কি? আচ্ছা, টপিক জি বর্ণালী। এখানকার যে কোশ্চেন গুলো দাগিয়েছি সেগুলো আরেকবার দেখে নাও। 2 মৌলিক বর্ণ, 3 যৌগিক বর্ণ, 4 বর্ণালী কাকে বলে, 5 আলোর বিচ্ছুরণ, 6 আলোর বিচ্ছুরণে সূর্যের আলো কতগুলি রঙে, 8 সূর্যের আলোর মধ্যে থাকা বিভিন্ন রঙের, 11 রংধনু কি? না, পেজ নাম্বার 51, টপিক এইচ। এক অদৃশ্য আলো বলতে কি বোঝো? 2 অতিবেগুনি রশ্মি। ও, এটা তো বলাই হলো না। 3 জীবজগৎ সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সাথে কি করে রক্ষা পায়। আচ্ছা শোনো, ব্যাপারটা যে সূর্য থেকে প্রচুর পরিমাণে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসে, ঠিক আছে? এবার পৃথিবীর একটা সানগ্লাস আছে, তাহলে এটা যদি পৃথিবী হয়, তুমি না ফালতু কমেন্ট করবো না, খুব ফালতু বকো। আচ্ছা, এটা যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবীর উপরে একটা মোটা গ্যাসের একটা স্তর আছে, যেটা হচ্ছে পৃথিবীর সানগ্লাস। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এখানে একটা মোটা গ্যাসের স্তর থাকে, এটা বলা হচ্ছে কি ওজোন স্তর। আচ্ছা, ওজোন স্তরে কোন গ্যাস থাকে? ওজোন গ্যাস থাকে, যার সংকেত O3 হয়ে গেছে, অক্সিজেনের একটা উপাদান। এখন ব্যাপারটা হচ্ছে কি, যখন সূর্য থেকে অতিবেগুনি রশ্মি আসে, এই ওজোন স্তরটা কি করে অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়, ফলে
অতিবেগুনি রশ্মি পৃথিবীর মধ্যে প্রবেশ করে না, কিন্তু বর্তমানে দূষণের কারণে ওজোন স্তর জায়গায় জায়গায় হালকা হালকা হয়ে গেছে। এর ফলে কি হচ্ছে, যেখানে পাচ্ছে ফাঁক ফোকর দিয়ে অতিবেগুনি রশ্মি ঢুকে পড়ছে। তাহলে ওইটা ওজন স্তর ওটাকে গ্রহণ করছে, গ্রহণ করে কোথায় রাখছে? ব্যাপারটা হচ্ছে আমি বলছি, ওখানে ওটা রাসায়নিক বিক্রিয়া হয়, জটিল রাসায়নিক বিক্রিয়া। তোমরা যদি এখন মনে রাখো গ্রহণ করছে। তিন, অন্য কিছু বলে রাখো। তোমাকে পার্সোনালি ছুটির সময় বলে দেবো। ছোট তিন, চার হচ্ছে মেলানিন। আচ্ছা দেখবা যে যারা রোদে রোদে বেশি ঘুরে বেড়ায় কালো হয়ে যায়, আবার আবার সেই মানুষগুলো যদি মাঝখানে এগুলো যদি রোদে রোদে না ঘুরে, তারা আবার অনেকটা তাদের চামড়ার রং মানে সাদাটে হয়ে যায়। তাহলে এর কারণ হচ্ছে মেলানিন। আমাদের চামড়ায় কি থাকে, মেলানিন। যেখানে যেখানে মেলানিনের চুপ 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 কথা না, সমৃদ্ধির বিষয়টা আলাদা, ঠিক আছে। আচ্ছা তাহলে যেখানে যেখানে মেলানিন কমে যায়, সেখানে সেখানে কি হয়, চামড়ার বর্ণ সাদা হয়ে যাবে। যেমন মনে করো আমি যদি এখন 2 মাস বাড়ি থেকে না বেরোই, তাহলে আমি আরো ফর্সা হয়ে যাবো। তারপরে 2 মাস যদি মরুভূমিতে চলে যাই। আচ্ছা আচ্ছা, না না না, এটা সব থেকে ভালো দেখা যায় যে যারা দীঘাতে আর পুরীতে গরমকালে ঘুরতে যায়। আর ছেলেগুলো ফর্সা হয় না। তুমি কি ওগুলো, ওর একটা বিশেষ ধরনের শরীরের সমস্যা ওটা, ঠিক আছে। হ্যাঁ ওই ওই রোগটার ফলে জায়গায় জায়গায় মেলানিন কমে যায়। এ আচ্ছা 7, চুপ 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 চুপ, 7 7, 7 7 এর পরে 9, 9, 9 এর পরে পড়বা হচ্ছে 12। আচ্ছা 13 আর 14 হচ্ছে যতগুলো পয়েন্ট আছে সব কটাই পড়বা, কারণ 13 আর 14 থেকে শর্ট কোশ্চেন আসবে, বড় কোশ্চেন আসবে না, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা লাস্ট টপিকের কোশ্চেনগুলো আমি একবার রিপিট করছি, শুনে নাও। টপিক H 1 2 3 4 7 9 12 13 14। তাহলে আজকের মতো ছুটি, সকলকে অসংখ্য ধন্যবাদ। বাইরে চলো, ক্যাচ অদৃশ্য দিয়েছি তো, অদৃশ্য চেহারা চোখে দেখা যায় না, সেটা বন্ধ করো।